জানমালের নিরাপত্তায় সন্ধ্যা থেকে ঢাকা সহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোলিং, গোয়েন্দা নজরদারির পাশাপাশি থাকবে চেকপোস্টও। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ভর করছে দিল্লির উপর, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে নেই কোনো তথ্য। বর্ষা এড়াতে ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি, অক্টোবরে হতে পারে তফসিল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য চান সিইসি। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হতে এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। মে জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। দেশ বাঁচাতে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে, মন্তব্য তারেক রহমানের। বিতর্কে জড়িয়ে স্বৈরাচারকে সুযোগ না দেওয়ার আহ্বান। আজহারকে মুক্তি না দিলে নিজে কারাগারে যেতে চান জামায়াত আমির। স্বৈরশাসক পালালেও প্রশাসনে পরিবর্তন না হওয়ার অভিযোগ। জার্মানিতে নির্বাচনে জিতেই মার্কিন বলয় থেকে বেরিয়ে আসার ডাক ফ্রিডরিশ মার্তোসের। ভবিষ্যতে ইউরোপকে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে পেলেন বানাইছিলাম। এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাপ দিই। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাত থেকেই পরিস্থিতির উন্নতি সবাই দেখতে পাবে বলে আশ্বস্ত করেন তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সন্ধ্যা থেকেই ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হবে যৌথ বাহিনীর পেট্রোলিং। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার বিষয়ে তথ্য চাওয়ার কথাও জানান তিনি। নাফিয়া ফারজানার প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। দেশে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। এ নিয়ে জনগণের মাঝে বেড়েছে উৎকণ্ঠা। চলমান সন্ত্রাসী কার্যক্রম, নারী নিপীড়ন বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তার দাবিতে সরব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে জানিয়ে উপদেষ্টা জানান, রাতের পরিস্থিতি উন্নয়নে সন্ধ্যার পর থেকেই যৌথ পেট্রোলিংয়ে নামবে যৌথ বাহিনী। আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটি। আর রাজধানী সহ দেশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহলের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সুপার ও সিকিউরিটি এজেন্সির কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ না করে ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, প্রত্যেক সেনা সদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে শ্রেষ্ঠ 3 ফায়ারারকে পুরস্কার প্রদান করেন তিনি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছে 7ম ব্রিগেড ডিভিশন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি। এখন ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে।
আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি, তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেলের আঘাতে বিমান বাহিনীর 4 সদস্য ও শিহাব নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে আহত শিহাব হাসপাতালে মারা যায়। স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেটি নির্ভর করবে ভারতের ওপর। তবে শেখ হাসিনা ভারতে বসে বারবার বক্তব্য দেয় দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রভাব ফেলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের করা মন্তব্যের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, ভিসা স্থগিত, বাংলাদেশি দূতাবাসে উগ্রপন্থীদের হামলা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কয়েক দফায় তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুই দেশের মধ্যেই পরস্পরের বিরোধিতা আছে, তবে ভারতে বসে শেখ হাসিনার করা মন্তব্য উভয় দেশের সম্পর্কে বেশি প্রভাব ফেলছে। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্নজন বলে বেড়াচ্ছে। আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। ভারত চিকিৎসা ভিসাও বন্ধ করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, তারা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এদিকে আফ্রিকায় বাংলাদেশের নতুন সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আফ্রিকা অঞ্চলে কৃষি ও ওষুধ শিল্পে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের। সেখানকার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বর্ষা এড়াতে ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি আরও জানান, জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য চায় কমিশন। শিউলি রায় রিপোর্ট।
সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে সিএসি এএমএম নাসিরউদ্দিন জানান, জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে 16 লাখ মৃত ভোটার ও 36 লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। তাই জুনের আগে কোনো ভোট সম্ভব নয়। তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। লেফট আউট ভোটার আমি দেখছি যে রাফলি 35 থেকে 36 লক্ষ। হ্যাঁ, 36 লক্ষ। এরা ভোটার হওয়ার বয়স হয়েছে অনেক আগে, কিন্তু ভোটার হয় নাই। আবার নতুন ভোটার যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি তাও বলে 14-15 লক্ষ হবে। 20 লক্ষ না, 20 লক্ষ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যে শিডিউল ডিক্লেয়ার করতে হবে। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে। 6টা কমিশনের সুপারিশের উপরে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অযাচিত তর্ক বিতর্কে জড়িয়ে যাতে পতিত স্বৈরাচারকে ফিরতে সুযোগ করে না দেয়া হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সর্বনাশের খাঁজ থেকে দেশকে উঠিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। আর শত্রুরা বিএনপিকে উস্কানি দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সব কাজে সফল না হলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী রোডম্যাপ, পতিত স্বৈরাচারের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে সমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নিজেদের লাভের জন্য সরকারের কিছু লোক নির্বাচন পেছাতে চায়। সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। এদিকে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে পতিত স্বৈরাচারকে যাতে সুযোগ করে দেয়া না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই বলে সে আশায় বসে না থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেটি আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে। মামা, বিকাশে বিল দেখাও যায় দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ।
এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাপ দিই। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনও কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ সেমিনারে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের নিজস্ব কয়লা উত্তোলন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। যোগাযোগের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কথা স্বীকার করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত সেমিনারে জ্বালানি ও যোগাযোগ বিষয়ক অধিবেশনে এসব কথা বলেন তিনি। জানান, আসন্ন সেচ মৌসুমে কৃষকের জ্বালানি ঘাটতি হবে না। আলোচনায় দেশের যোগাযোগ খাতে ভবিষ্যৎ পরিকল্পনার অভাবের বিষয়টি উঠে আসে। রেল, সড়ক, নৌ মন্ত্রণালয়কে একটি সমন্বিত মন্ত্রণালয় করা এবং রাজধানী স্থানান্তরের পরামর্শ দেন আলোচকরা। About 170 or 80 demonstrations. So we don't want to get into other demonstration by starting some concrete action on coal extraction, action on coal extraction, coal mining. We will not what you call discriminate between rural and urban areas. If load shedding is, we have to do load shedding. We'll make sure that this is done equitably. রাজধানীর রামপুরার বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে ঘটনার সময় ভুক্তভোগীর স্ত্রী বারবার অনুরোধ করা সত্ত্বেও বাড়ির মালিক ও দারোয়ান গেট খুলে না দেয়ায় স্থানীয়দের সন্দেহের তীর তাদের দিকেও। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে আমরা বাকিটা জানব। রোববার রাত 10:30টায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বনশ্রীর ডি ব্লকের 7 নম্বর রোডের তার ভাড়া বাসার সামনেই ঘিরে ধরেন ছিনতাইকারীরা। বারবার চেষ্টা করেও বাসার গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তিনি। এক পর্যায়ে ব্যবসায়ী আনোয়ার হোসেনের চিৎকার শুনে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেটে আসেন তার স্ত্রী ও ছেলে মেয়েরা। তবে গেট বন্ধ থাকায় আনোয়ারকে সহায়তা করতে যেতে পারেননি তারা। ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী হোসনে আরা বেগমের অভিযোগ, প্রতিদিন রাত 11টায় গেট বন্ধ করলেও সন্দেহজনকভাবে এদিন রাত 10টায় তালা লাগিয়ে দেন দারোয়ান। গুলি খাওয়া স্বামীর চিৎকার শুনে বারবার গেট খোলার আকুতি জানালো গেট খোলেনি দারোয়ান ও বাড়ির মালিক।
আমার এখানে দাঁড়ায় বলে তুমি গেটটা খুলো না কেন, এরা আমার বাইরে ফেলতেছে, তুমি গেটটা খুলো। পরে আমি বলতেছি আমি কিভাবে গেট খুলবো, আমি কান্না করতেছি, আমার মেয়ে দুইটা এখানে কান্না করতেছে, আমি কিভাবে গেট খুলবো, এরা আমার চাবি দেয় না কেন। আমার চিৎকার আশেপাশের মানুষ সবাই শুনছে, আপনি শুনে না আমার চিৎকার, চাবি দেন, আমি আমার সামনে গেট খুলে দিই। উনি আমারে বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে 3 তলায়। তখন আমি ওনারা রাখি আমি বাড়িওয়ালার 3 তলায় চলে গেছি কাঁদতে কাঁদতে। পর আমি বাড়িওয়ালার দরজা অনেকক্ষণ পর্যন্ত দরজা পিটাইতেছি, আপনারা দরজাটা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন, কেউ দরজা খোলে নাই। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের। একই সঙ্গে আবাসিক এলাকায় এমন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত দুর্বৃত্তদের কাউকে আটক করতে না পারায় ক্ষোভ ঝাড়েন তারা। সামনে গোপাইছে গুলি করছে, শুধুমাত্র গেটটা যদি খোলা থাকতো আমার আব্বু, আমি এখানে হাত পর্যন্ত ঢুকাইছি আব্বুর হাতটা ধরার জন্য, কিন্তু পারি নাই। 10:30 বাজে উনি বন্ধ করে দিয়ে গেট বসে আছে, অথচ অন্য দিন 11:30 পর্যন্ত বন্ধ করার আগে জিজ্ঞাসা করে যে ভাবি আর কেউ আছে আপনাদের? আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের স্বামীদের নিরাপত্তা চাই। একটা মানুষের বাসার সামনে এসে যদি নিরাপত্তা না পাই তাহলে সে অন্য এরিয়ায় যে কিভাবে নিরাপত্তা পাবে? এদিকে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলেও জানায় পুলিশ। তাদের একটা অভিযোগ এরকম যে দারোয়ান গেট খুলতে দেরি করছে বা গেট খুলে নাই। যদি দারোয়ানের সাথে কারো কোনো কানেক্ট থাকে তাহলে অবশ্যই মোবাইল নম্বরে তার কোনো তথ্য থাকতে পারে, আমরা সব দিক বিবেচনা করতে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই বাড়ির মালিক। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানিতে সাধারণ নির্বাচনে জিতেই মার্কিন বলয় থেকে বেরিয়ে আসার ডাক দিলেন সিডিইউ নেতা ফ্রিডরিশ মার্তস। সেই সঙ্গে ইউরোপকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এ লক্ষ্যে নিজস্ব প্রতিরক্ষা জোট গঠনেও জোর দেন এ জার্মান নেতা। বিজয়ের পরই শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। বাকিটা জানাচ্ছেন নাসরিন আক্তার। রাজধানী বার্লিনে সিডিইউয়ের সদর দপ্তরের বাইরে বাঁধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের। কেনই বা এমন উদযাপন নয়, এবারে নির্বাচনে তো রক্ষণশীল দলটিরই জয় জয়কার। উদযাপনে যোগ দেন দলীয় নেতা ফ্রিডরিশ ম্যার্সও। ভোরের আলো ফুটতেই সিডিইউয়ের জয়ের খবর নজর কাড়ে গণমাধ্যমের শিরোনামে। জার্মানির 21তম সাধারণ নির্বাচনে জয়ী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন সিডিইউ 28% ভোট পেয়ে নতুন চ্যান্সেলর হচ্ছেন ফ্রিডরিশ ম্যার্স। তবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবারও জোট সরকার গঠন করবে জার্মানি। এ নিয়ে অনিশ্চয়তার কথা শোনালেন সাধারণ জনগণ। এটা দুঃখজনক যে 20% ভোটার এই অতি ডানপন্থী দলটিকে ভোট দিয়েছেন, এটা অবিশ্বাস্য। নির্বাচনে জিতে ইউরোপকে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত দিয়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ফ্রিডরিশ। সেই সঙ্গে ইউরোপকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেন। নির্বাচনী ফলাফলের আগে আটলান্টিক মহাসাগরীয় সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন এ নেতা। ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও তুলেন প্রশ্ন। ট্রাম্প প্রশাসনের উদাসীন আচরণে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব প্রতিরক্ষা জোরদারের দাবিও করেন এ নেতা। নির্বাচনে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করেন। নির্বাচনের ফলাফলে বইছে শুভেচ্ছার বার্তা। স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প সহ ইউরোপের শীর্ষ নেতারা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।